মায়ের একটু ফ্যাসিনেশন অন্যরকম থাকে, যে প্রথম বাচ্চা, কত স্বপ্ন আশা আকাঙ্ক্ষা। হাফিজের বাবা ক্যাডেটে পড়তো কোনো এক। আপনি যখন জানতে পারেন যে মানে বিদেশে যাওয়ার পর ওরা কি সরাসরি বললো যে ডায়াগনোস করার পরে তখন আপনার মানে অটিজম সম্পর্কে আপনি বুঝতেন কত? না, আমি বুঝতাম না, আমাদের ফ্যামিলিতেও নেই, আর আমি অটিজম সম্পর্কে জানতামই না। আমি যে এত লেখাপড়া করছি, আমার কাছে কোনো অটিজমের চ্যাপ্টারই আসেনি। আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করছি। তো আমি অটিজম সম্পর্কে জানতামই না, এটা আমি আসলে অজ্ঞ ছিলাম। এক আর দুই এমনি দেখতাম বাচ্চারা ছেলেবার পালছি, লালা পড়ে রাস্তাঘাটে, এগুলো দেখতাম, যে ভাবতাম যে প্রতিবন্ধী বাচ্চা, এই ভাবতাম, কিন্তু অটিজম সম্পর্কে জানতাম না। এখন আমার ছেলে অটিজম হওয়ার পর আমি অটিজম নিয়ে এখন মোটামুটি লেখাপড়া করি, অটিজম সম্পর্কে আরও জানার চেষ্টা করি। আল্লাহ পাক ভবিষ্যতে আমাকে সুযোগ দিলে আমি অটিজমের উপরে লেখাপড়া করি। যখন একটা সময় হয় না আপনি বুঝতে পারেন যে নাপিত আর 10টা মানুষের মতো স্বাভাবিক বাচ্চা না, ঠিক তখন আপনার মানে ভিতরটা মানে কেমন লাগছিল আপনার? হ্যাঁ, অবশ্যই আমার ভিতর একদম ভেঙে চুরমার হয়ে যায়। যে তখন আমার মনে হয়েছিল যে এই বাচ্চাটাকে নিয়ে আমি কী করব, কোথায় যাব। আর আমার আত্মীয় স্বজন আমাকে কোনো রকম হেল্প করেনি। আসলে বলতে গেলে আমার ভিতরটা ভেঙে যায়। আমি কারো কাছে কোনো হেল্প পাইনি, আমার শ্বশুর শাশুড়ি, বাবা মা, কারো কাছে হেল্প পাইনি। আমার তো মা নাই, মা বাবা নাই। আমার শাশুড়ি ছিল, সেও 1 বছর পর মারা যায়। আমি খুব কষ্টে নাপিতকে নিয়ে জীবনযাপন করি, এখনও খুব কষ্টে জীবনযাপন করি 2টা বাচ্চা নিয়ে। এক সময় আমার সংসার ভেঙে যাওয়ার মতো হয়, কিন্তু আমি হাল ছেড়ি নাই। যে নাফিসকে আমি স্বাভাবিক জীবনে আনতে না পারলেও আমি যতদিন বেঁচে থাকবো নাফিসকে নিয়ে আমি পথ চলবো। আমি অনেক অবহেলা অবহেলিত পাইছি, কোনো অনুষ্ঠানে দাওয়াত পাই না, বা কেউ আমাকে বলে না, কে আমার বাচ্চাকে মেশে না, কারোর সাথে ডাকে না, কিন্তু আমি ওটাকে কিছুই মনে করি না। একসময় ঘরের মধ্যে বাচ্চাকে নিয়ে লুকাই থাকতাম, কোথাও যাইতাম না, স্কুল কলেজে যেতাম না। আমার চাকরিও ছিল, সেটাও আমি ছেড়ে দিচ্ছি। নাফিসের যখন 2 বছর বয়স, তখন আমি ছাড়ছি। এই বাচ্চার জন্য আমাকে এত ত্যাগ স্বীকার করতে হচ্ছে। এই বাচ্চার আমি দেখবো এই বাচ্চা শেষ কোথায়। আমি ভেঙে পড়িনি, আমি 10 বার ভেঙেছি, আবার নতুন করে 20 বার তৈরি হয়েছি, নিজেকে তৈরি করছি যে না, আমি না থাকলে আমার এই বাচ্চার কি হবে। সবাই বলতো, পরিবেশ পরিস্থিতি, আত্মীয় স্বজন বলতো আমার দোষ, আমি প্রতিবন্ধী বাচ্চা জন্ম দিছি, আমার ওয়েস্টার্ন চলাফেরা, এই জন্য আমার বাচ্চা এইরকম হয়েছে। আসলে একটা হুজুরের ঘরেও তো এইরকম বাচ্চা আছে, আমিও দেখছি। আমি তো থেরাপিতে যাই, অনেক মা মোজা জুতা পরে আসে, তার বাবা এত বড় দাড়ি জুব্বা পরে, তাদের ঘরে কেন এইরকম সন্তান জন্ম নিচ্ছে বলেন? আমার যদি পাপের ফল আমার সন্তান হয়, আমাকে আমার আত্মীয় স্বজনেরা বলে যে আমার পাপের ফল আমার এই সন্তান। আমার পাপের ফল যদি এই সন্তান হয়, এই সিআরপিতে, এই গ্রুপে আমি যাই, থেরাপিতে যাই, হাজার হাজার বাচ্চারা এইরকম, তাহলে কি তার মাদেরও কি এটা পাপের ফল বলেন? আমাদের প্রধানমন্ত্রী ছিলেন যে তার মেয়ে ওয়াজেদ পুতুল, তার মেয়ে পিউলি, সেও তো অটিজম সম্পূর্ণ একটা বাচ্চা। আমাদের যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল, তার মেয়ে ওয়াজেদ পুতুল, তার মেয়ে পিউলিও অটিজম সম্পূর্ণ। তাহলে কি আমার পাপের ফল আমার বাচ্চা, তাদেরও কি পাপের ফল তাদের বাচ্চা বলেন? এগুলাকে আমি কখনো সন্তান ভোগ করে না, তো এইগুলাকে আমি এখন অপেক্ষা করে আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী, পরিবার পরিজন, আমি কাউকে এইগুলা নিয়ে আর অভিযোগও দিই না, তাদের কথাতে আমি কিছু মনে করি না। আমি এখন ওদের কথায় আমি কিছুই মন না করে আমি আমার মতো করে আমি বাচ্চাকে নিয়ে আমার বাচ্চার ডেভেলপের জন্য, আমি বাচ্চার জন্য যেটা করা আমি সেটা করি। আমাকে যে অনুষ্ঠানে যেতেই হবে এটা তো না, আমি এই অনুষ্ঠানে যাব না, আমার বাচ্চাকে নিয়ে আমি রেস্টুরেন্টে দেখাবো, সেটাই আমার কাছে অনুষ্ঠানের মতো মনে হয়। এইভাবে বাচ্চাকে নিয়ে চলতেছি, এবং বাকি দিন বেঁচে থাকবো যতদিন আমার ছেলেকে নিয়ে এইভাবেই চলবো। আমার বাচ্চা আমার কাছে বোঝা না, আমি যতদিন বেঁচে থাকবো। মানে প্রপার ট্রিটমেন্ট অটিজম বাচ্চার তো মানে সঠিক কোনো ট্রিটমেন্ট নেই, দেখা যাচ্ছে থেরাপির মাধ্যমে গাইডে ওরা ঠিক হয়। তো এটা হচ্ছে কত বছর বয়স থেকে শুরু করছে? আমি নাফিজের বয়স যখন 5 বছর তখন থেকে আমি শুরু করছি, কারণ আমি তো জানতে পারি নাফিজের ডায়াগনোসিসটা অনেক দেরিতে হয়ে গেছে। তো তখন থেকে আমি শুরু করছি। আমি খুব প্রত্যন্ত এক গ্রামে থাকি, আমি এক থানা জায়গায় থাকি, থানা উপজেলায় থাকি, খুব গ্রাম জায়গায় থাকি।
ওখানে আমার বাচ্চার কোনো সুযোগ সুবিধা নেই। তারপর আমি ইউটিউব দেখে দেখে স্বাভাবিক বাচ্চাদের স্কুলে নিয়ে যে বসে থাকতাম। অনেক ম্যাডাম মায়েরা বলতো, আপনি কেন নিয়ে আসছেন এই বাচ্চাকে? এই বাচ্চা তো কথা বলতে পারে না, এই বাচ্চাকে কেন স্কুলে নিয়ে আসেন? তখন আমি বলি যে আমি দেখার জন্য আনছি, আমার বাচ্চাকে বসে থাকার জন্য আনছি। এরকম বলে বলে আমি ওই স্কুলগুলোতে নাফিসকে নিয়ে যাই। ওখানে কি দেখা যাচ্ছে, আমরা যখন নর্মাল স্কুলগুলোতে যাই এই বাচ্চাদের নিয়ে, নর্মাল বাচ্চার মারা যারা আছে, হ্যাঁ, তারা আমাকে অনেক কথা বলে, আপনি কেন আসেন এই বাচ্চাকে নিয়ে? এই বাচ্চা তো দেখা যাচ্ছে দেখতে অনেকে পারে না। মিশতেও চায় না। না, আমার বাচ্চার সাথে কেউই মেশে না, এখনো বা মিশতে আমার চায় সাথেও না। অনেকে মিশতে চায় না। আমার আমাকে সঙ্গে সবাই মেশে আলাদা না। করে দেয়। আমার এটাতে এখন কিছু মনে হয় না। এক সময় মনে হতো যে হইলো আমার সাথে মেশে না, আমি সোসাইটি কেমন করে মেনটেন করব, এইরকম মনে হতো। কিন্তু এখন কিছুই মনে হয় না। এখন মনে হয় আমার সন্তান সবার থেকে আমার কাছে ঊর্ধ্বে। আমার সন্তানের চেয়ে আমার কাছে কিছুই নাই। আল্লাহর পরে এখন মনে হয় যে আমার সন্তানকে নিয়ে আমি অনেক হ্যাপি। আমার 2 সন্তানকে নিয়ে হ্যাপি। আর মানুষজনের কথাতে আমি কিছুই মনে করি না। এখন আমার মতো চলাফেরা করি বাচ্চাকে আপনি নিয়ে। কিসে জব করতেন? আমি একটা স্কুল অ্যান্ড কলেজে জব করতাম। কত বছর হয়েছে চাকরি ছেড়ে দিয়েছেন? আমি চাকরি ছেড়ে দিছি আপনার 19 সালে। প্রায় 7 বছর আগে কথা। তো ওর মানে ওর দিক থেকে আপনি মানে হয় না আর্থিক সাপোর্টটা কি ওর? না, আর্থিক সাপোর্ট কারো কাছেই পাই না। যদিও আমার সম্ভ্রান্ত ফ্যামিলিতে বিয়ে হয়েছে। আমার শ্বশুর শাশুড়ি, আমার শ্বশুর চেয়ারম্যান ছিল 5 বার, আমার ননদ নন্দুয়া, তারপর আমার দেবর ইউএসএ থাকে। কেউ আমাকে আর্থিক সহযোগিতা করে না, আর তাদের কাছে আমি কোনোদিন চাইও নি আর্থিক সহযোগিতা। আমার বাবার বাড়ি থেকে আমি জমাজমি পাইছি, অনেক জমাজমি টাকা পয়সা পাইছি, সোনা দানা, সেগুলো বিক্রি করে আমি একটা মানে বাসা করছি, 5 তলা বাড়ি করছি। কারণ আমাকে তো একটা আশ্রয়ের দরকার আছে। আমার এই বাচ্চা তো শ্বশুর বাড়িতে, তাকে তো স্বাভাবিকভাবে কেউ নেয় না, আমার বাবার বাড়িতেও নেয় না। এই জন্য বাবার বাড়ির কিছু জমি পাইছিলাম আর্থিক, সেগুলো বিক্রি করে একটা বাড়ি করছি 5 তলা। সেটা এখন ভাড়া দিয়ে মোটামুটি চলি। আমার স্বামী ঠিকাদারি করে রোডসান হাইওয়ে, আমাদের মার্কেট আছে, সিনেমা হল আছে আমার শ্বশুরের আগে, ওইটা থেকে চলি আর কি। দিন আনি দিন খাই, এমন না যে খুব হাই বিলাসিতা জীবনযাপন করি। বাচ্চাকে নিয়ে ঢাকায় আসছি, খুব কষ্টে জীবনযাপন করতেছি। এখানে আমার কোনো আত্মীয় স্বজন নেই, মানে থেকেও কেউ নেই আর কি। আছে অনেকেই ঢাকায়। আত্মীয় স্বজনরা কেমন খোঁজ নেই যে আপনি কেমন আছে কি আত্মীয় স্বজন আসলে খোঁজ, আমি ঢাকায় আসার পর বড় খুবই একদিন ফোন করছিল। আমার ননদের মেয়ে 2টা ঢাকায় থাকে, তারা খুব ভালো অবস্থানেই আছে, কিন্তু আসলে খোঁজ নেয় না। আমিও তাদেরকে ডিস্টার্ব করি না, কিন্তু তারা জানে আমি ঢাকায় আসছি। আমার ননদের মেয়েকেও একদিন ফোন দিছিলাম। অ্যাবাউটটা করে দেখে কেন? দেখা যাচ্ছে অন্য 10টা মানুষের থেকে নাফিস আলাদা বিহেভ করে। আর নাফিস তো সুস্থ বাচ্চা না। তারপরে আমার শাশুড়ি হুট করে মারা যায়, মানে অসুস্থই ছিল। আমার শাশুড়ি মারা যাওয়ার পর আমি আর কন্টিনিউ করতে পারি না নাফিসকে নিয়ে, কারণ স্কুলে তখন উপর লেভেল থেকে নোটিশ আসে। কার কাছে রেখে যাবো? কিছুকেও বলছিলাম, অনেককেই বলছিলাম, বলে না সুস্থ বাচ্চা হলে রাখতাম, মতো পেশাব পায়খানার কথা বলতে পারে না, তখন বলতে পারতো না, তো কোথায় রেখে যাবো? ওকেও নিয়ে পড়ছিলাম। তারপরে প্রিন্সিপাল বললো না, এই বাচ্চা অটিজম বাচ্চা নিয়ে স্কুল করা যাবে না, কারণ এটা তো হাই স্কুল কলেজ লেভেল। কারণ অন্য স্কুল প্রাইমারি হইলে ও বাচ্চাদের কাছে রাখতে পারতেন বা কাজের লোকের কাছে রাখতে পারতেন, আর এটা সুস্থ বাচ্চা। আমি একটু পরপর নাফিসকে খাওয়াতে লাগতো লিকুইড খাবার, আবার কোলে রাখতে হতো। নাফিস সবার কোলে যাইতো, কারণ ও তো চিনতো না যে মা কোনটা এটা কোনটা, অনেক পরেই চিনছে। তখন আমি আসলে ছেড়ে দিই, কারণ কন্টিনিউ হয় না। আমার হাজব্যান্ডও চাপ দেয় যে তুমি যদি চাকরি করতে যাও, তাহলে আমি যদি বাচ্চা নিয়ে থাকি, তাহলে আমি কেমন করে আর্ন করবো। এই এক সময় ওর বাবা বলে, সবাই বলে, তখন ছেড়ে দিই, বাচ্চার জন্যই ছেড়ে দিই। এই জন্যে আমার ফ্যামিলিতে আমার বাবার, আমার ভাই বোনের অনেক ক্ষোভ যে তোকে সবচেয়ে ভাই বোনদের মধ্যে ভালো জায়গায় পড়াইছে বাবা, ভালো লেখাপড়া করাইছে, অথচ তুই জীবনে কিছুই করতে পারলি না, তোর এত ভালো রেজাল্ট। আমি তো তাদেরকে বোঝাতে পারি না যে আমার কষ্টটা কোথায়, যে আমি যে 1 ঘন্টার জন্য বাচ্চা রেখে কোথাও যাব, বা ফ্রেন্ড বা আত্মীয় স্বজনের সঙ্গে গেট টুগেদারে যাবো, বা 1 কাপ চা খাবো, এই সময়টা তো আমার বাচ্চাকে দেখার কেউ নাই। এই জন্য আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি, আসলে মানুষ তো আসলে এক জীবনে সব কিছু পায় না। হয়তো আমার জীবনে ওই ব্যর্থতাটা, আমার জীবনে হয়তো চাওয়া পাওয়া নাই,
এটা ভেবেই এখন চলতেছি। ঢাকায় এসে খুব কষ্টে জীবনযাপন করতেছি একটা রুমের মধ্যে 2টা বাচ্চাকে নিয়ে, কিন্তু স্বামীর সাপোর্ট পাই। আগে স্বামী সাপোর্ট করতো না, আমার স্বামীও কোনো সাপোর্ট করেনি, বলছিল যে আল্লাহ দিছে এরকম বাচ্চা নিয়ে বাসাতে থাকতে হবে, বাসা থেকে বের হতে দেয় না। আর আমার স্বামী বাড়ি থেকে বের হওয়া একদম পছন্দ করে না, বলে যে বাড়ির ভিতরে চার দেওয়ালের মাঝে আমার মা দাদিরা মৃত্যুবরণ করছে, আর তুমি এত আধুনিক এত মডার্ন, শুধু বাইরে যেতে চাও। কিন্তু অটিজম বাচ্চাদেরকে তো ঘরের মধ্যে ভর্তি রেখে তো কিছু শেখানো যাবে না। বাচ্চাদেরকে তো নিয়ে ঘুরতে হবে। অটিজম বাচ্চাদের থেরাপি চিকিৎসার চেয়েতে সবচেয়ে এদের বড় চিকিৎসা হলো এদেরকে নিয়ে ঘুরতে হয় বাইরে। এরা যত দেখবে, যত টাচ করবে, তত এদের ব্রেন খুলবে, এরা জানবে। তখন থেকে আমি আমার স্বামীর সাথেও পারিবারিকভাবে আমার অনেক দ্বন্দ্ব হয়, বাচ্চাকে নিয়ে বের হই। তারপরে ওর বাবার কথা আমি উপেক্ষা করি না, বাচ্চাকে নিয়ে বাইরে যাই, প্রতিদিনই বাইরে যাই, সন্ধ্যার দিকে হাঁটতে যাই, নিয়ম করেই যাই। সকালবেলা উঠি, সংসারে কাজ টাজ করে বাচ্চাকে নিয়ে বিকেলে হাঁটতে যাই। ওর বাবা চিল্লাচিল্লি করে, 2টা বাচ্চাকেই নিয়ে যাই। কি করব, কারণ আমাকেই তো আমার বাচ্চাকে নিয়ে পথ চলতে হয়, আমার বাচ্চাকে তো আর কেউ নিয়ে পথ চলবে না। এইভাবেই অনেক কষ্ট করতেছি, জানি না আল্লাহ পাক কোনোদিন সাফল্যের মুখ দেখাবে কি না, কিন্তু আমি ধৈর্য হারাইনি, ধৈর্য ধরেই আছি, থাকবো যতদিন বেঁচে থাকবো। এবং নাফিসকে সুস্থ বাচ্চা পর্যায়ে আনতে পারবো না, কিন্তু ওর আমি কোনো অভাব আমি বেঁচে থাকতে হতে দিব না, বা অনাটন বা সে কষ্টে থাকবে এটা হতে দিব না। নাপিতের এখন মেইনলি কি সমস্যাগুলো আছে এখন, মানে ওর মানে কি সমস্যা, মানে এখন কি face নাপিতের করে? আসলে আমি তো এতদিন গ্রামে ছিলাম, বাসায় ছিলাম, নাপিতের ল্যাগিংগুলো আমি বুঝতে পারতাম না, যে আসলে নাপিতের ল্যাগিংটা কি, যে নাপিতের কোন সাইড নিয়ে কাজ করতে হবে, আমি তো এটা জানতাম না।